প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আজকের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে তোমাদের সাথে আছি আমি ফারহানা হামিদ, প্রভাষক ব্যবস্থাপনা। আমরা যৌথ মূলধনী ব্যবসায়ের ক্লাস করেছি আগে। যৌথ মূলধনী ব্যবসায়ের প্রকারভেদও পড়েছিলাম। এখানে আমরা স্ক্রিনে কিছু ছবি দেখতে পাচ্ছি। দেখো, আমরা যখন যৌথ মূলধনী ব্যবসায়ের প্রকারভেদ দেখেছি, তখন আমরা প্রাইভেট লিমিটেড কোম্পানি এবং পাবলিক লিমিটেড কোম্পানির সম্পর্কে পড়েছি। এখানে প্রথম ছবিতে দেখা যাচ্ছে প্রাইভেট লিমিটেড কোম্পানি, এই ছবিতে দেখা যাচ্ছে পাবলিক লিমিটেড কোম্পানি, এবং এখানে প্রাইভেট লিমিটেড কোম্পানি ভার্সেস পাবলিক লিমিটেড কোম্পানি এর ছবি, আর এটা হচ্ছে কনভার্সন অফ প্রাইভেট লিমিটেড টু পাবলিক লিমিটেড। অর্থাৎ প্রথম ছবিটাতে বোঝা যাচ্ছে প্রাইভেট লিমিটেড কোম্পানি সম্পর্কে এবং পাবলিক লিমিটেড কোম্পানি সম্পর্কে বলা হয়েছে। তৃতীয় ছবিটাতে প্রাইভেট এবং পাবলিক লিমিটেড কোম্পানির পার্থক্য, এবং চতুর্থ ছবিটা দ্বারা আমরা বুঝতে পারতেছি এখানে প্রাইভেট লিমিটেড কোম্পানি থেকে পাবলিক লিমিটেড কোম্পানির রূপান্তর সম্পর্কে নির্দেশ করা হচ্ছে। তাহলে আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে প্রাইভেট এবং পাবলিক লিমিটেড কোম্পানি। এটি তোমাদের ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনার পঞ্চম অধ্যায়ের একটি অংশ। এই পাঠ শেষে তোমরা প্রাইভেট ও পাবলিক লিমিটেড কোম্পানির ধারণা বর্ণনা করতে পারবে, প্রাইভেট লিমিটেড কোম্পানি ও পাবলিক লিমিটেড কোম্পানির পার্থক্য লিখতে পারবে, প্রাইভেট লিমিটেড কোম্পানিকে পাবলিক লিমিটেড কোম্পানিতে রূপান্তরের প্রক্রিয়া বিশ্লেষণ করতে পারবে। আমরা প্রাইভেট লিমিটেড কোম্পানি সম্পর্কে হালকা ধারণা নিয়েছিলাম প্রকারভেদ আলোচনা করার সময়। আমরা আজকে বিস্তারিত একটু আলোচনা করব। প্রাইভেট লিমিটেড কোম্পানি হচ্ছে শেয়ার দ্বারা সীমাবদ্ধ দায় সম্পন্ন কোম্পানির একটি প্রকার। সর্বনিম্ন সদস্য সংখ্যা 2 জন এবং সর্বোচ্চ 50 জনে সীমাবদ্ধ থাকে। প্রাইভেট লিমিটেড কোম্পানির শেয়ার অবাধে হস্তান্তরযোগ্য নয়। জনগণের উদ্দেশ্যে শেয়ার ও ঋণপত্র বিক্রয়ের আহ্বান জানাতে পারে না প্রাইভেট লিমিটেড কোম্পানি। প্রাইভেট লিমিটেড কোম্পানির নামের শেষে প্রাইভেট কথাটি পিবিটি দিয়ে লিখতে হয়। ন্যূনতম পরিচালক থাকে 2 জন, তবে হোল্ডিং কোম্পানির আওতাধীন প্রাইভেট লিমিটেড কোম্পানির ন্যূনতম পরিচালক 3 জন। সাধারণত ঘরোয়া পরিবেশে পরিচিত জনদের নিয়ে তুলনামূলকভাবে কম মূলধন এরূপ ব্যবসায় গঠিত হলেও এটি আইনসৃষ্ট কৃত্রিম ব্যক্তিসত্তার অধিকারী চিরন্তন অস্তিত্ব বিশিষ্ট একটি ব্যবসায় সংগঠন। এ হচ্ছে প্রাইভেট লিমিটেড কোম্পানি। আমরা আরো দেখব কোম্পানি আইনের যে কড়াকড়ি নিয়ম পাবলিক লিমিটেড কোম্পানিকে মানতে হয়। অর্থাৎ কোম্পানি আইনের যে কড়াকড়ি নিয়ম থাকে পাবলিক লিমিটেড কোম্পানির ক্ষেত্রে, কিন্তু প্রাইভেট লিমিটেড কোম্পানিকে সে বিষয়ে অনেক ছাড় দেওয়া হয়েছে। কমপক্ষে 2 জন পরিচালক নিয়েই এই প্রতিষ্ঠান চলতে পারে এবং নতুন প্রয়োজন দেখা না দেওয়া পর্যন্ত পূর্বে গঠিত পরিচালনা পর্ষদই কাজ করে যেতে পারে। ফলে কোনো দেশে অধিকাংশ কোম্পানি কি হয়, প্রাইভেট লিমিটেড কোম্পানি হয়। অর্থাৎ আমরা দেখলাম যে প্রাইভেট লিমিটেড কোম্পানির সদস্য সংখ্যা সর্বনিম্ন 2 জন এবং সর্বোচ্চ 50 জন। প্রাইভেট লিমিটেড কোম্পানির নামের শেষে পিবিটি বা প্রাইভেট কথাটি লিখতে হয়। প্রাইভেট লিমিটেড কোম্পানির ক্ষেত্রে ন্যূনতম পরিচালক থাকে 2 জন। হোল্ডিং কোম্পানির আওতাধীন প্রাইভেট লিমিটেড কোম্পানির ক্ষেত্রে ন্যূনতম পরিচালক 3 জন। প্রাইভেট লিমিটেড কোম্পানির শেয়ার হস্তান্তরযোগ্য নয়। প্রাইভেট লিমিটেড কোম্পানির শেয়ার ও ঋণপত্র ক্রয়ের জন্য জনসাধারণের প্রতি আহ্বান জানাতে পারে না। প্রাইভেট লিমিটেড কোম্পানির ক্ষেত্রে কিছু দলিলপত্রের প্রয়োজন নেই। কি কি? সেগুলো হচ্ছে বিবরণপত্র প্রচার, ন্যূনতম মূলধন সংগ্রহ, বিধিবদ্ধ সভা আহ্বান, কার্যারম্ভের অনুমতিপত্র সংগ্রহ এবং সদস্য তালিকা সংরক্ষণ। এবার আসে আমরা পাবলিক লিমিটেড কোম্পানি সম্পর্কে দেখি।
পাবলিক লিমিটেড কোম্পানির সদস্য সংখ্যা সর্বনিম্ন 7 জন এবং সর্বোচ্চ স্মারকলিপিতে উল্লেখ শেয়ার সংখ্যা দ্বারা সীমাবদ্ধ। পাবলিক লিমিটেড কোম্পানির শেয়ার অবাধে হস্তান্তরযোগ্য। পাবলিক লিমিটেড কোম্পানি শেয়ার ও ঋণপত্র জনগণের উদ্দেশ্যে বিক্রয়ের আহ্বান জানাতে পারে। অধিক সদস্য সংখ্যা থাকার সুবাদে এবং যে কোনো সময় জনগণের উদ্দেশ্যে শেয়ার ও ঋণপত্র বিক্রয়ের আহ্বান জানানোর সুযোগে এই সংগঠন অনেক বৃহদায়তন কোম্পানি হিসেবে গড়ে উঠতে পারে। বৃহদায়তন আকারে গঠিত এরূপ কোম্পানিকে কর্পোরেট প্রতিষ্ঠান নামেও আখ্যায়িত করা হয়। শেয়ার সংখ্যা অনুযায়ী ভোট সংখ্যা নির্ধারিত হওয়ায় এক্ষেত্রে অধিক মূলধন দাতাদের স্বার্থ যেমনি সুরক্ষিত থাকে, তেমনি সাধারণ শেয়ার হোল্ডাররাও যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেজন্য তাদের স্বার্থ সংরক্ষণে নানান বিধিবিধান নির্দিষ্ট করা হয়েছে। আরো দেখি আমরা, এক্ষেত্রে কমপক্ষে 3 জন পরিচালক থাকতে হয় এবং যাদের 3/1 অংশকে প্রতি বছর সাধারণ সভায় বাধ্যতামূলকভাবে অবসর নিতে হয়। 3/1 অংশ বলতে যদি 3 জন থাকে তাহলে একজনকে, যদি 6 জন থাকে তাহলে 2 জনকে, যদি 9 জন থাকে তাহলে 3 জনকে কি বাধ্যতামূলকভাবে অবসর নিতে হয় প্রতি বছর। অবশ্য তারা পুনর্নির্বাচিত হতে পারেন। এরূপ কোম্পানি শেয়ার বাজারে তালিকাভুক্ত হলে তার শেয়ার এই মার্কেটে অবাধে ক্রয় বিক্রয় হতে পারে। ফলে লভ্যাংশ ছাড়াও শেয়ার মূল্য বৃদ্ধির কারণে শেয়ার হোল্ডারগণ লাভবান হয়ে থাকেন। বাংলাদেশে সকল কর্পোরেট প্রতিষ্ঠান, বাণিজ্যিক ব্যাংক, নন ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান ও বড় সকল কোম্পানি পাবলিক লিমিটেড কোম্পানি। এরূপ কোম্পানির নামের শেষে পাবলিক কথাটি লিখতে হয় না, যে অর্থাৎ প্রাইভেট লিমিটেড কোম্পানির নামের শেষে প্রাইভেট কথাটি উল্লেখ করতে হয়, কিন্তু পাবলিক লিমিটেড কোম্পানির নামের শেষে পাবলিক কথাটি লিখতে হয় না। পাবলিক লিমিটেড কোম্পানির সদস্য সংখ্যা সর্বনিম্ন 7 জন এবং সর্বোচ্চ শেয়ার সংখ্যা দ্বারা সীমাবদ্ধ। পাবলিক লিমিটেড কোম্পানির নামের শেষে পাবলিক কথাটি লিখতে হয় না। পাবলিক লিমিটেড কোম্পানির শেয়ার অবাধে হস্তান্তরযোগ্য। পাবলিক লিমিটেড কোম্পানি শেয়ার ও ঋণপত্র ক্রয়ের জন্য জনসাধারণের প্রতি আহ্বান জানাতে পারে। এগুলো হচ্ছে সারসংক্ষেপ। বিস্তারিত পড়ার পর আমরা এখানে আমরা সারসংক্ষেপটা উল্লেখ করেছি। যেহেতু আমরা প্রাইভেট এবং পাবলিক লিমিটেড কোম্পানির পার্থক্যটুকু পড়ব, এই জন্য আমরা একটু সারসংক্ষেপ করে নিয়েছি। প্রাইভেট এবং পাবলিক লিমিটেড কোম্পানি দুইটারই কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট নিয়ে সেগুলোকে সারসংক্ষেপ হিসেবে উপস্থাপন করেছি। এবার আমরা দেখব প্রাইভেট ও পাবলিক লিমিটেড কোম্পানির মধ্যে পার্থক্য। এই কোম্পানি গঠনে তুলনামূলকভাবে কম আনুষ্ঠানিকতা পালন করতে হয় বিধায় এর গঠন অনেকটা সহজ। প্রাইভেট লিমিটেড কোম্পানির গঠনে তুলনামূলকভাবে আনুষ্ঠানিকতা কম পালন করতে হয় বলে আমরা জানি, এই জন্য এর গঠন অনেকটা সহজ। আমরা গঠন প্রণালীতে দেখেছি যে 3টা ধাপ অতিক্রম করলে প্রাইভেট লিমিটেড কোম্পানির নিবন্ধন হয়ে যায়, কিন্তু পাবলিক লিমিটেড কোম্পানিকে 4টা ধাপ অতিক্রম করতে হয়। আর এটা গঠনে অধিক আনুষ্ঠানিকতা পালন করতে হয় বিধায় এর গঠন তুলনামূলকভাবে জটিল। অর্থাৎ পাবলিক লিমিটেড কোম্পানির গঠন তুলনামূলকভাবে জটিল। প্রাইভেট লিমিটেড কোম্পানির সদস্য সংখ্যা সর্বনিম্ন 2 এবং সর্বোচ্চ 50 জন। পাবলিক লিমিটেড কোম্পানির সদস্য সংখ্যা সর্বনিম্ন 7 এবং সর্বোচ্চ সীমা শেয়ার সংখ্যা দ্বারা সীমাবদ্ধ। প্রাইভেট লিমিটেড কোম্পানির নিবন্ধনপত্র পাওয়ার পর এই কোম্পানি কাজ শুরু করতে পারে। পাবলিক লিমিটেড কোম্পানিকে কাজ শুরু করার জন্য কার্যারম্ভের অনুমতিপত্র সংগ্রহ করতে হয়। প্রাইভেট লিমিটেড কোম্পানি শেয়ার হোল্ডার ছাড়া অন্য কারো কাছে শেয়ার বিক্রয়ের আহ্বান জানাতে পারে না। পাবলিক লিমিটেড কোম্পানি জনসাধারণের উদ্দেশ্যে শেয়ার ও ঋণপত্র বিক্রয়ের আহ্বান জানাতে পারে। প্রাইভেট লিমিটেড কোম্পানির ক্ষেত্রে বিবরণপত্র বা এর বিকল্প বিবৃতি তৈরির প্রয়োজন পড়ে না। পাবলিক লিমিটেড কোম্পানির ক্ষেত্রে অনুরূপ পত্র বা বিবৃতি তৈরি এবং নিবন্ধকের নিকট তা জমা দান অপরিহার্য।
প্রাইভেট লিমিটেড কোম্পানির শেয়ার অবাধে হস্তান্তরযোগ্য নয়, পাবলিক লিমিটেড কোম্পানির শেয়ার অবাধে হস্তান্তরযোগ্য। প্রাইভেট লিমিটেড কোম্পানির সদস্য সংখ্যা সীমাবদ্ধ হওয়ার কারণে মূলধনের পরিমাণ কম ও প্রতিষ্ঠান ছোট হয়। আর পাবলিক লিমিটেড কোম্পানির সদস্য বেশি হওয়ায় মূলধন বেশি ও প্রতিষ্ঠান আকারে বড় হয়ে থাকে। প্রাইভেট লিমিটেড কোম্পানির ন্যূনতম মূলধন সংগ্রহ করতে হয় না, পাবলিক লিমিটেড কোম্পানির ন্যূনতম মূলধন সংগ্রহ করে কাজ শুরু করতে হয়। প্রাইভেট লিমিটেড কোম্পানির সর্বনিম্ন 2 জন পরিচালক থাকতে হয়, পাবলিক লিমিটেড কোম্পানির সর্বনিম্ন 3 জন পরিচালক থাকতে হয়। প্রাইভেট লিমিটেড কোম্পানির প্রতি বছর পরিচালক পর্ষদ গঠনের প্রয়োজন পড়ে না, পাবলিক লিমিটেড কোম্পানির আইন অনুযায়ী প্রতি বছরই অবসর গ্রহণকারী পরিচালকদের স্থলে নতুন পরিচালক পর্ষদ পুনর্গঠিত হয়। প্রাইভেট লিমিটেড কোম্পানির সর্বনিম্ন 2 জন পরিচালক থাকতে হয়, পাবলিক লিমিটেড কোম্পানির সর্বনিম্ন 3 জন পরিচালক থাকতে হয়। প্রাইভেট লিমিটেড কোম্পানির প্রতি বছর পরিচালক পর্ষদ গঠনের প্রয়োজন পড়ে না, পাবলিক লিমিটেড কোম্পানির আইন অনুযায়ী প্রতি বছর অবসর গ্রহণকারী 3/1 পরিচালকদের স্থলে অবসর গ্রহণকারী 3/1 বলতে 3/1 এই অনুপাতে পরিচালকদের স্থলে নতুন পরিচালক ও পর্ষদ পুনর্গঠিত হয়। এক্ষেত্রে বিধিবদ্ধ সভা আহ্বান ও বিধিবদ্ধ বিবরণী তৈরি আবশ্যক নয়, অর্থাৎ প্রাইভেট লিমিটেড কোম্পানির ক্ষেত্রে বিধিবদ্ধ সভা আহ্বান ও বিধিবদ্ধ বিবরণী তৈরি আবশ্যক নয়। পাবলিক লিমিটেড কোম্পানি গঠনের পর নির্ধারিত সময়ের মধ্যে বিধিবদ্ধ সভা আহ্বান অপরিহার্য। এই ছিল আমাদের প্রাইভেট এবং পাবলিক লিমিটেড কোম্পানির মধ্যে পার্থক্য। পার্থক্যটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। তোমাদের বেশিরভাগ পরীক্ষা সবসময় এই প্রাইভেট এবং পাবলিক লিমিটেড কোম্পানির পার্থক্য আসে। এবার দেখবো আমরা প্রাইভেট লিমিটেড কোম্পানিকে পাবলিক লিমিটেড কোম্পানিতে রূপান্তর। 1994 সালের কোম্পানি আইন অনুসারে প্রাইভেট লিমিটেড কোম্পানি পাবলিক লিমিটেড কোম্পানি অপেক্ষা কোনো কোনো ক্ষেত্রে কিছুটা সুবিধা ভোগ করলেও অনেক ক্ষেত্রেই আইনগত বাধা নিষেধ অর্পিত হওয়ায় এর জনপ্রিয়তা অনেকটা কম। এর আইনগত প্রধান বাধাগুলো হলো মূলধন সংগ্রহে বাধা, সীমিত সদস্য সংখ্যা, শেয়ার হস্তান্তর বাধা, শেয়ার ও ঋণপত্র ক্রয়ে জনগণকে আহ্বান জানানো থেকে নিবৃত্ত রাখা প্রভৃতি। অর্থাৎ 1994 সালের কোম্পানি আইন অনুসারে যে সমস্ত সুযোগ সুবিধা পাবলিক লিমিটেড কোম্পানি পেয়ে থাকে সেই সমস্ত সুযোগ সুবিধা থেকে প্রাইভেট লিমিটেড কোম্পানি বঞ্চিত হয়। এজন্য অনেকেই প্রাইভেট লিমিটেড কোম্পানি থেকে পাবলিক লিমিটেড কোম্পানিতে রূপান্তর করেন। আইনগত প্রধান বাধাগুলো হচ্ছে এই 4টা বাধা প্রধান। এছাড়া আরো অন্যান্য বাধা থাকে, আমরা আপাতত এই 4টা উল্লেখ করব। আর এই সকল অসুবিধা দূর করার জন্যই প্রাইভেট লিমিটেড কোম্পানিকে পাবলিক লিমিটেড কোম্পানিতে রূপান্তরের প্রয়োজন দেখা দেয়। এ অবস্থায় প্রাইভেট লিমিটেড কোম্পানিকে পাবলিক লিমিটেড কোম্পানিতে রূপান্তরের জন্য পরিমেল নিয়মাবলী পরিবর্তন করতে হয়। পরিমেল নিয়মাবলী পরিবর্তনের জন্য নিচের নিয়মগুলো অনুসরণ করতে হবে। বিশেষ সভা আহ্বান ও প্রস্তাব পাস, বিবরণপত্রের বিকল্প বিবৃতি পেশ, পরিচালক সংখ্যা উন্নীতকরণ ও তালিকা পেশ, নাম সংশোধন। তাহলে আমাদের কয়টা ধাপ অনুসরণ করতে হবে? 4টা ধাপ অনুসরণ করলেই একটা প্রাইভেট লিমিটেড কোম্পানিকে পাবলিক লিমিটেড কোম্পানিতে রূপান্তর করা যায়। কি কি 4টা ধাপ? একটা হচ্ছে বিশেষ সভা আহ্বান ও প্রস্তাব পাস, বিবরণপত্রের বিকল্প বিবৃতি পেশ, পরিচালক সংখ্যা উন্নীতকরণ ও তালিকা পেশ, এরপর হচ্ছে নাম সংশোধন। এখন আমরা এই ধাপগুলো আলোচনা করব।
প্রাইভেট লিমিটেড কোম্পানিকে পাবলিক লিমিটেড কোম্পানিতে রূপান্তর। 1 নম্বর ধাপ হচ্ছে বিশেষ সভা আহ্বান ও প্রস্তাব পাস। 1994 সালের কোম্পানি আইন অনুসারে প্রাইভেট লিমিটেড কোম্পানিকে পাবলিক লিমিটেড কোম্পানিতে রূপান্তরের লক্ষ্যে প্রথমে শেয়ার হোল্ডারদের বিশেষ সভা আহ্বান করতে হয়। এরূপ সভায় কোম্পানির রূপান্তরের জন্য বিশেষ প্রস্তাব পাস করে সংবিধির প্রয়োজনীয় সংশোধন করতে হয়। এজন্য সংবিধির যে সমস্ত ধারায় শেয়ার সংখ্যা 50 জনে সীমিত, শেয়ার হস্তান্তর অযোগ্য, জনসাধারণের নিকট শেয়ার বিক্রয় নিষিদ্ধ ইত্যাদি কথা লেখা থাকে সেগুলো পরিবর্তন করে নিম্নোক্ত বিষয়সমূহ অন্তর্ভুক্ত করতে হয়। সদস্য সংখ্যা ন্যূনতম 7 জন এবং সর্বোচ্চ সংখ্যা কোম্পানির শেয়ার সংখ্যার মাধ্যমে সীমাবদ্ধ থাকবে, শেয়ার অবাধে হস্তান্তরযোগ্য হবে এবং জনসাধারণের মধ্যে অবাধে শেয়ার ও ঋণপত্র বিক্রয়যোগ্য। পরিবর্তন এমনভাবে করতে হবে যাতে পরিমেলের বা সংবিধির কোনো বিষয় পাবলিক লিমিটেড কোম্পানির বৈশিষ্ট্যের সাথে অসামঞ্জস্যশীল না থাকে। 1994 সালের কোম্পানি আইন অনুসারে অতঃপর উক্ত বিশেষ প্রস্তাব পাশের অনুলিপি ও সংশোধিত সংবিধি আবেদনপত্র সহ কোম্পানি সমূহের নিবন্ধকের দপ্তরে জমা দিতে হয়। বিবরণপত্র ও বিবরণপত্রের বিকল্প বিবৃতি পেশ। 1994 সালের কোম্পানি আইন অনুসারে এ পর্যায়ে কোম্পানি পরিচালক মণ্ডলীকে কোম্পানি সমূহের নিবন্ধকের নিকট বিবরণপত্র অথবা বিবরণপত্রের বিকল্প বিবৃতি জমা দিতে হয়। তৃতীয় ধাপ হচ্ছে পরিচালক সংখ্যা উন্নীতকরণ ও তালিকা পেশ। যদি রূপান্তরিত প্রাইভেট লিমিটেড কোম্পানির পরিচালক সংখ্যা 3-এর কম থাকে তবে তাও 3-এ উন্নীত করতে হয় এবং পরিচালক মণ্ডলীর নামের তালিকা ও সম্মতিপত্র নিবন্ধকের নিকট জমা দিতে হয়। সর্বশেষ ধাপ হচ্ছে নাম সংশোধন। নামের সাথে যদি প্রাইভেট শব্দটি যুক্ত থাকে তবে তাও বাদ দিতে হয়। নিবন্ধক এগুলো পরীক্ষা নিরীক্ষা করে সন্তুষ্ট হলে নিবন্ধন রেজিস্টারে পাবলিক লিমিটেড কোম্পানি হিসেবে উক্ত কোম্পানির নাম অন্তর্ভুক্ত করবেন এবং নতুন নিবন্ধনপত্র প্রদান করবেন। 1994 সালের কোম্পানি আইন অনুসারে উল্লেখিত কার্যাদি যথারীতি সম্পাদনের মাধ্যমে প্রাইভেট লিমিটেড কোম্পানিকে পাবলিক লিমিটেড কোম্পানিতে রূপান্তর করা যায়। এই ছিল আমাদের প্রাইভেট লিমিটেড কোম্পানিকে পাবলিক লিমিটেড কোম্পানিতে রূপান্তরের প্রক্রিয়া। আমরা দেখলাম প্রাইভেট লিমিটেড কোম্পানিকে পাবলিক লিমিটেড কোম্পানিতে রূপান্তরের জন্য 4টা ধাপ অনুসরণ করতে হয়। বিশেষ প্রস্তাব পাস, এরপর হচ্ছে বিবরণপত্র বা বিবরণপত্রের বিকল্প বিবৃতি পেশ, পরিচালক সংখ্যা উন্নীতকরণ ও তালিকা পেশ এবং নাম সংশোধন। এই 4টা ধাপ সুন্দরভাবে উপস্থাপন করতে পারলে তোমাদের প্রশ্নটা অনেক সুন্দর হবে। প্রথমে শুরুতেই ধাপগুলো লিখবে এবং পরবর্তীতে প্রত্যেকটা ধাপের সাথে আমি যেভাবে লিখে দিয়েছি বর্ণনা সংযুক্ত করবে। অতঃপর তোমরা এর সর্বশেষ এই অংশটুকু লিখলে তোমাদের প্রশ্নটা সুন্দরভাবে আনসার করা যাবে এবং খুবই সহজ একটা প্রশ্ন। ধাপগুলো পড়লেই একটু ভালোভাবে দেখলেই বোঝা যাবে যে এটা আসলে মোটেই কঠিন না এবং খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আজকের ক্লাসটার প্রত্যেকটা টপিকই খুবই গুরুত্বপূর্ণ, এগুলো পরীক্ষায় থাকেই। প্রাইভেট এবং পাবলিক লিমিটেড কোম্পানির সংজ্ঞা, প্রাইভেট এবং পাবলিক লিমিটেড কোম্পানির পার্থক্য এবং প্রাইভেট লিমিটেড কোম্পানিকে পাবলিক লিমিটেড কোম্পানিতে রূপান্তরের প্রক্রিয়া। তোমাদের জন্য আমার কিছু সংক্ষিপ্ত প্রশ্ন আমি অবজেক্টিভের জন্য উপস্থাপন করেছি। এটা হচ্ছে প্রাইভেট লিমিটেড কোম্পানির সদস্য সংখ্যা কত? 2 থেকে 50 জন। হোল্ডিং কোম্পানি তার অধস্তন সাবসিডিয়ারি কোম্পানির ন্যূনতম কত ভাগ শেয়ারের মালিক থাকে? 51 ভাগ। কোম্পানি গঠনের কোন পর্যায়ে নামের ছাড়পত্র সংগ্রহ করতে হয়? উদ্যোগ গ্রহণ পর্যায়ে। কোন কোম্পানি নিবন্ধনপত্র পাওয়ার পরে কাজ শুরু করতে পারে? কোন কোম্পানি নিবন্ধনপত্র পাওয়ার পরেই কাজ শুরু করতে পারে? প্রাইভেট লিমিটেড কোম্পানি। কোম্পানি গঠনের উদ্যোগ গ্রহণকারীদের কি বলে? প্রবর্তক। কোম্পানি সংগঠন আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে কত সালে? 1850
সালে। এগুলো আমরা আগেই আলোচনা করেছি এবং আলোচনার আলোকে তোমাদের জন্য প্রায় প্রতি ক্লাসে কিছু সংক্ষিপ্ত প্রশ্ন আমি উল্লেখ করার চেষ্টা করি অবজেক্টিভের জন্য। আমাদের চেষ্টা থাকে, কিন্তু আসলে তোমাদের কাছে আমরা তেমন একটা রেসপন্স পাই না। তোমাদের জন্য একটা বাড়ির কাজ আছে, প্রাইভেট লিমিটেড কোম্পানি ও পাবলিক লিমিটেড কোম্পানির পার্থক্য লিখো। যদি তোমরা কেউ এটা পড়ো বা লিখো, লিখলে একটু কমেন্টে উপস্থাপন করবে, আমি দেখে নিব। সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিয়মিত পড়াশোনা করো, ভালোভাবে ক্লাস করার চেষ্টা করো, মনোযোগ দিয়ে ক্লাস করো। তোমাদের সময় কিন্তু প্রায় শেষের দিকে, পরীক্ষার প্রিপারেশন নাও, নিরাপদে থাকো। আল্লাহ হাফেজ।